আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো ছয়টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, পৃথিবীর বৃহত্তম নদী হলো নীল নদ, সেন্ট লরেন্স, আমাজন না গঙ্গা? উত্তর হবে আমাজন। পরের প্রশ্ন, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট ইরেবাস, ভিনসন ম্যাসিভ, মাউন্ট আবু, মাউন্ট এভারেস্ট? উত্তর হবে ভিনসন ম্যাসিভ। পরের প্রশ্ন, বায়ুর গতি নির্ণয়কারী যন্ত্র ব্যারোমিটার, থার্মোমিটার, বাত পতাকা, অ্যানিমোমিটার? উত্তর হবে অ্যানিমোমিটার। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত উপকূল মালাবার, কোঙ্কন, করমণ্ডল না আরব সাগরী? উত্তর হবে মালাবার। প্রশ্ন, লাল মাটিতে বেশি পরিমাণে থাকে অ্যালুমিনিয়াম, সিলিকা, লোহা না সীসা? উত্তর হবে লোহা। প্রশ্ন, ভারতে প্রায় স্বাভাবিক উদ্ভিদের সংখ্যা 4000, 5000, 6000 না 2000? উত্তর হবে 5000। প্রশ্ন, ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন তৈরি হয় বাসক থেকে, সিঙ্কোনা থেকে, কালমেঘ থেকে না তুলসী থেকে? উত্তর হবে সিঙ্কোনা থেকে। প্রশ্ন, ভারতে অরণ্য সংরক্ষণ আইন চালু হয় 1960, 1980, 1972, 1940 খ্রিস্টাব্দে? 1980 খ্রিস্টাব্দে। দুই দাগে হচ্ছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। প্রশ্ন, আন্টার্কটিকার একমাত্র বাসিন্দা কোন পাখি? উত্তর হবে পেঙ্গুইন। প্রশ্ন, অত্যাধিক শুষ্ক উষ্ণ বায়ু কী নামে পরিচিত? হতে হবে লু। প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রচুর বৃষ্টি হয়? উত্তর লিখবে মেঘালয়। প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? উত্তর লিখবে 21শে মার্চ। প্রশ্ন, তিনি দাগের হচ্ছে শূন্যস্থান পূরণ করা যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ড্যাশ জুন? উত্তর 5ই জুন। প্রশ্ন, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম ড্যাশ? উত্তর হবে রেইন গজ। প্রশ্ন, পশ্চিম ভারতের ধূলিঝড়কে কি বলে? উত্তর হবে আধি। প্রশ্ন, পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান কোনটি? উত্তর হবে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন, ভারতে মোট কটি জাতীয় উদ্যান আছে? উত্তর হবে 75টি। চারের দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, ট্রোপোস্ফিয়ারের অপর নাম ক্ষুব্ধমণ্ডল কেন? উত্তর লিখবে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটি হলো ট্রোপোস্ফিয়ার। এই স্তরে মেঘ, ঝড় বৃষ্টি, তুষারপাত, কুয়াশা প্রভৃতি সব রকমের দুর্যোগ দেখা যায় বলে এই স্তর স্বাভাবিকভাবেই অশান্ত প্রকৃতির হয়। এই জন্য ট্রোপোস্ফিয়ারের অপর নাম ক্ষুব্ধমণ্ডল। উল্লেখ্য, সমগ্র স্তরটি নিরক্ষীয় অঞ্চলে 18 কিমি এবং মেরু অঞ্চলে 8 থেকে 9 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। অ্যালবেডো কাকে বলে? আগত সৌর বিকিরণের 49% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। এর 35% মেঘের গায়ে সূর্যকিরণ ধূলিকণা মেঘের গায়ে ধাক্কা খেয়ে মহাশূন্যে ফিরে যায়। এই ফিরে যাওয়া সূর্যকিরণকে অ্যালবেডো বলে। পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝো? উত্তর লিখবে শীতকালে ভারতের স্থলভাগের ওপর দিয়ে শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। ভারতে এই সময় তেমন বৃষ্টিপাত হয় না। এই সময় মাঝে মধ্যে কয়েকদিন একটানা আকাশ মেঘলা থাকে এবং অল্প বৃষ্টিপাত হয়। এই প্রকার আবহাওয়াকে পশ্চিমী ঝঞ্ঝা বলে। হিউমাস কাকে বলে? তাহলে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির উপরের স্তরে সঞ্চিত হয়ে বিভিন্ন সূক্ষ্ম জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে এক ধরনের কালো রঙের মাটি সৃষ্টি হয়। একে হিউমাস বলে। এই মাটি খুব উর্বর হয়। অভয়ারণ্য কাকে বলে? অভয়ারণ্য বলতে সেই সব সংরক্ষিত বনভূমিকে বোঝায় যেখানে কিছু বিশেষ ধরনের লুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণী বসবাস করে এবং সেই সমস্ত প্রজাতির সুরক্ষা ও উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয়। যেমন উত্তরবঙ্গের গরুমরা অভয়ারণ্য, একশৃঙ্গ গণ্ডার, জলদাপাড়া অভয়ারণ্য। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। প্রথম, আন্টার্কটিকাকে সাদা মহাদেশ বলা হয় কেন? তো লিখবে মানচিত্রে বরফকে বোঝানোর জন্য সাদা রং ব্যবহার করা হয়। আন্টার্কটিকা বিশ্বের সবচেয়ে শীতল মহাদেশ, ফলে সারা বছর মহাদেশটির বেশিরভাগ অংশ 1 থেকে 2 কিমি বরফে ঢাকা থাকে, তাই একে দেখতে সাদা লাগে। মানচিত্রে আন্টার্কটিকাকে সাদা রং দিয়ে বোঝানো হয়। এই সকল কারণে এই মহাদেশ সাদা মহাদেশ নামে পরিচিত, বা এই সকল কারণে একে সাদা মহাদেশ বলা হয়। উচ্চতা বাড়লে বায়ুর চাপ কমে যায় কেন? উত্তর লিখবে উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ কমতে থাকে। প্রায় প্রতি 900 ফুট উচ্চতায় বায়ুর চাপ 34 মিলিবার কমে যায়। উচ্চতা বাড়লে বায়ুস্তরের গভীরতা কমে, ফলে বায়ু চাপমুক্ত হয় এবং বায়ু চাপ কমে। 2, বায়ুর ঘনত্ব কমে যাওয়ায় বায়ু চাপ কমে যায়। রয়েছে মাটি সংরক্ষণের উপায়গুলি কী? মাটি সংরক্ষণের উপায়গুলি নিম্নলিখিত: 1, পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত। 2,
মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আরোহণ বন্ধ করা। 3 গাছ কাটা বন্ধ করা উচিত। 4 বৃক্ষরোপণ করা। 5 বেশি ঢালযুক্ত অঞ্চলে ঘরবাড়ি নির্মাণ বন্ধ করা। রয়েছে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? তো লিখবে যানবাহন ও শিল্প কারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাস বাতাসে মিশে পৃথিবীর চারিদিকে একটি আবরণ তৈরি করেছে, ফলে পৃথিবীতে তৈরি হওয়া তাপ পৃথিবীপৃষ্ঠ থেকে বাইরে বেরিয়ে যেতে পারছে না। পৃথিবীর তাপমাত্রা বেড়েই চলেছে। এই ঘটনায় বিশ্ব উষ্ণায়ন নামে পরিচিত। গত 1 দশকে পৃথিবীর তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে। পরের প্রশ্ন, বন্যপ্রাণী কিভাবে সংরক্ষণ করা যায়? 1 দিয়ে লিখবে অভয়ারণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষিত বন প্রভৃতি বাসভূমি তৈরি করা। 2 চোরা শিকার বন্ধ করা। 3 অরণ্যে বন্যপ্রাণীদের উপযুক্ত পানীয় জল ও খাদ্যের যোগানের ব্যবস্থা করা। 4 গাছ কাটা বন্ধ করা। 5 বন্যপ্রাণী আইন কঠোরভাবে মেনে চলা ও জনসচেতনতা গড়ে তোলা। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম, চিত্রসহ শৈলক্ষে বৃষ্টিপাত আলোচনা করো। বায়ু জলভাগের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে। এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহের গতিবেগ কোনো পর্বত আড়াআড়িভাবে অবস্থান করলে ওই বায়ু পর্বতের গা বেয়ে উপরে উঠে যায় এবং সেখানে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাদ ঢালে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। শৈল মানে পাহাড়ে। ওই বায়ু যত পর্বত অতিক্রম করে বিপরীত দিকে অর্থাৎ অনুবাদ ঢালে পৌঁছায় তখন তাতে জলীয় বাষ্প কমে যাওয়ার জন্য বৃষ্টিপাত বিশেষ হয় না। এইরূপ স্বল্প বা প্রায় বৃষ্টিহীন অঞ্চলকে বৃষ্টিছায়া অঞ্চল বলে। ভারতে হিমালয় পার্বত্য অঞ্চল ও সংলগ্ন অংশে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। শৈলক্ষেপ বৃষ্টিপাতের চিত্র দেখে নাও, চিত্র রেখে দিলে তোমরা কিন্তু ফুল মার্কস পাবে। দেখে নাও চিত্রটা। পর রয়েছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের সংক্ষিপ্ত পরিচয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বায়ুমণ্ডলকে মোটামুটি 5টি স্তরে ভাগ করা যায়, যথা ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটি হলো ট্রোপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে প্রায় 18 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত আছে। এই স্তরে ধূলিকণা জলকণা থাকে না বলে মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি হয়। স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের ওপর ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্তরটি স্ট্র্যাটোস্ফিয়ার নামে পরিচিত। জলকণা ধূলিকণা না থাকায় এই স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি কিছুই হয় না। এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতায় ওজোন গ্যাসের একটি স্তর রয়েছে। মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 40 কিমি উচ্চতা পর্যন্ত 80 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্তরটি মেসোস্ফিয়ার নামে পরিচিত। এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে। থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের পরে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 300 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটি থার্মোস্ফিয়ার বলা হয়। এখানে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে, তাই এই স্তরকে আয়নোস্ফিয়ারও বলা হয়। এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বে প্রায় 750 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটি এক্সোস্ফিয়ার নামে পরিচিত। এই অঞ্চলে কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন প্রভৃতি থাকে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবনের লবণাক্ত মাটিতে ম্যানগ্রোভ উদ্ভিদ ভালো হয় কেন? তো লিখবে গঙ্গা নদীর মোহনায় অবস্থিত সুন্দরবন অঞ্চলের খাড়িগুলিতে জোয়ারের সময় সমুদ্রের নোনা জল প্রবেশ করে মাটিকে লবণাক্ত করে তোলে। এই লবণাক্ত মৃত্তিকার ভিত্তিতে বাতাস না থাকার ফলে লবণাম্বু বা ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল মাটির উপর উলম্বভাবে অবস্থান করে, তাই লবণাক্ত মৃত্তিকাতে ম্যানগ্রোভ উদ্ভিদের বৃদ্ধি ভালো হয়। ম্যানগ্রোভ উদ্ভিদ এই শ্বাসমূলের সাহায্যে শ্বাসকার্য চালায়, যেমন সুন্দরীকরণ প্রভৃতি ভালো হয়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেখলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায় যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার।